হ্যালো বাডিজ, ওয়েলকাম টু লার্নিং লাক্সারিজ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আজ আমরা উপস্থিত হয়েছি আরো একটি পার্টস অফ স্পিচের নতুন ভিডিও নিয়ে, যার নাম হলো প্রিপোজিশন। সঠিকভাবে ইংরেজি বলতে এবং লিখতে পারার জন্য টেন্সের পরে যে জিনিসটা প্রয়োজন সেটা হলো প্রিপোজিশন। প্রিপোজিশন কথাটির অর্থ হলো পদান্বয়ী অব্যয়। তো এই প্রিপোজিশন সম্পর্কে তোমার যদি সঠিক ধারণা না থাকে তাহলে তুমি সঠিকভাবে ইংরেজি বলতে বা লিখতে পারবে না। তো চলো আজকে ক্লাসে আমরা জেনে নেব প্রিপোজিশন সম্পর্কে বিস্তারিত। এই প্রিপোজিশন কাকে বলে, কোথায় বসে, কোন কোন ক্ষেত্রে প্রিপোজিশন কিভাবে কাজে লাগে, সেসব সম্পর্কে আমরা আজ জেনে নেব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং প্রিপোজিশন সম্পর্কে সমস্ত জটিলতা দূর হয়ে যাবে। তো চলো প্রথমেই আমরা কিছু সেন্টেন্স দেখে নেব। তো প্রথমে দেখো, আমরা চারটা বাক্য লিখে নিয়েছি বাংলায়। প্রথমে কি বলা হয়েছে? মোবাইলটি টেবিলের উপর আছে। দ্বিতীয় সেন্টেন্সে আছে বিড়ালটি টেবিলের নিচে আছে। তৃতীয় সেন্টেন্সে আছে সে মার্কেটে যাচ্ছে। এবং চতুর্থ সেন্টেন্সে আছে আমরা চোখ দিয়ে দেখি। তো চলো বাংলা বাক্যগুলোকে আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করে দেখি। প্রথমে আছে মোবাইলটি টেবিলের উপরে আছে। তাহলে দ্য মোবাইল ইজ অন দ্য টেবিল। তারপরে সেন্টেন্সে আছে বিড়ালটি টেবিলের নিচে আছে। দ্য ক্যাট একই রকম ভাবে হবে, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। দ্বিতীয় সেন্টেন্স আছে সে মার্কেটে যাচ্ছে। হি ইজ গোয়িং টু মার্কেট। আর চতুর্থ সেন্টেন্স আছে আমরা চোখ দিয়ে দেখি। উই সি উইথ আইস। ঠিক আছে, তো প্রথম সেন্টেন্সে দেখো মোবাইলটি টেবিলের উপর আছে। দ্য মোবাইল ইজ অন দ্য টেবিল। এখানে এই অনটা হচ্ছে প্রিপোজিশন। দ্বিতীয় সেন্টেন্সে দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। এখানে যে আন্ডার আছে, আন্ডারটা হচ্ছে প্রিপোজিশন। তৃতীয় সেন্টেন্সে আছে হি ইজ গোয়িং টু মার্কেট। টুটা হচ্ছে এখানে প্রিপোজিশন এবং লাস্ট সেন্টেন্সে আছে উইথটা হচ্ছে প্রিপোজিশন। এরপর দেখো, যদি আমরা এই প্রিপোজিশন না ব্যবহার করতাম তাহলে কি হতো? দ্য মোবাইল ইজ দ্য টেবিল। পুরো সেন্টেন্সের মানেটাই আলাদা হয়ে যাচ্ছে, তাই তো? এখানেও দেখো দ্য ক্যাট ইজ দ্য টেবিল, বিড়ালটি হয় টেবিল। সেন্টেন্সের মানেটা ঠিক থাকছে কি? থাকছে না। তাহলে সেন্টেন্সের মানেটা টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে প্রিপোজিশন কতটা দরকার, কতটা প্রয়োজনীয় নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে কোনো জিনিসের সঠিকভাবে মনের ভাব প্রকাশ করার জন্য টেন্সের সাথে সাথে কিন্তু প্রিপোজিশনের কতটা গুরুত্বপূর্ণ ইংরেজিতে সেটা তোমরা বুঝতে পারছো। এরপর আমরা জেনে নেব প্রিপোজিশন কাকে বলে। তাহলে প্রিপোজিশন কাকে বলে? যে ওয়ার্ড বা শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডগুলির সাথে সম্পর্ক স্থাপন করে তাকে বলা হচ্ছে প্রিপোজিশন, বা বাংলায় বলা হয় পদান্বয়ী অব্যয়। বোঝা গেছে? তাহলে এরপর তোমাদের কাছে প্রশ্ন থাকতেই পারে যে প্রিপোজিশন কোথায় বসে, তাই তো? তো প্রিপোজিশন কোথায় বসে কথাটার মাধ্যমে দেখো আছে প্রিপোজিশন। প্রি মানে কি? পূর্বে, আর পজিশন মানে অবস্থান। তাহলে কার পূর্বে অবস্থান? নাউন বা প্রোনাউন। নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। কার পূর্বে বসছে? নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। এই নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সে থাকা অন্যান্য শব্দের সাথে এই নাউন বা প্রোনাউনের সম্পর্ক প্রতিস্থাপন করছে। যেমন ধরো আমরা প্রথম সেন্টেন্সে কি লিখেছিলাম? দ্য মোবাইল ইজ অন দ্য টেবিল। তাহলে অনটা এটা হচ্ছে কি? প্রিপোজিশন। এটা কোথায় বসেছে? দ্য টেবিলের আগে। এই দ্য টেবিলটা কি? নাউন। তাহলে নাউন এবং প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সে থাকা অন্যান্য ওয়ার্ডগুলির সাথে সম্পর্ক প্রতিস্থাপন করছে। টেবিলের সাথে মোবাইলের এদের যে সম্পর্কটা সেটা ভালোভাবে প্রতিষ্ঠিত করছে। কে? না, প্রিপোজিশন বা পদান্বয়ী অব্যয়। তাহলে চলো একটা মজার ট্রিক্স এর মাধ্যমে আমরা জেনে নেব প্রিপোজিশন কোথায় কোথায় সঠিকভাবে বসে। তো তোমরা দেখো এখানে আমি কিছু বক্স নিয়ে নিয়েছি বা কিছু আমি প্রতীক নিয়ে নিয়েছি। এটা বক্স বলতে প্রতীক হিসেবে আমি নিয়েছি, ঠিক আছে? তো এর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো প্রিপোজিশন কোথায় কোথায় কিভাবে বসে। তো প্রথমে আমরা দেখেছিলাম
যে প্রথমে আমাদের সেন্টেন্সটা কি ছিল, দ্য মোবাইল ইজ অন দ্য টেবিল, মোবাইলটি আছে টেবিলের উপর। তাহলে এখানে দেখো টেবিলের উপর, এখানে যেটা আছে এর ক্ষেত্রে হচ্ছে অন। ঠিক আছে, কোনো জিনিসের সরাসরি উপরে বোঝালে সেই জায়গাটা হচ্ছে অন। যেমন উদাহরণ আমি কি দিয়েছিলাম, দ্য মোবাইল ইজ অন দ্য টেবিল, কোনো জিনিসটা টেবিলের উপরে বোঝাচ্ছে। ঠিক আছে, তো তেমনই হবে। তারপরে আমরা কি বলছিলাম, আন্ডার, কোনো জিনিসটা যদি নিচে বোঝায়, ঠিক আছে, সরাসরি সেই জিনিসটা নিচে যদি বোঝায়, তাহলে সেই জিনিসটা নিচে বোঝালে তখন কি হচ্ছে, আন্ডার। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, বিড়ালটি টেবিলের নিচে রয়েছে। ঠিক আছে, তো তারপর দেখো কোনো জিনিসটা যদি একটা জিনিসের ভিতরে বোঝায়, ঠিক আছে, মানে এটা ধরো কোনো একটা রুম, রুমের মধ্যে কোনো জিনিসটা যদি আছে বোঝায়, তাহলে সেই জিনিসটা বলা হচ্ছে তখন হয় ইন। কি হয় সেটা, ইন, সেই জিনিসটা তখন হয় ইন। আমি যদি বলি উদাহরণ দিয়ে, তাহলে হচ্ছে দ্য ম্যান ইজ ইন দ্য রুম, লোকটি কোথায় রয়েছে, রুমের মধ্যে রয়েছে। তাহলে এই ইনটা হয়ে গেল তখন কোনো জিনিসের মাঝে যদি বোঝায়। ঠিক আছে, তারপর কোনো জিনিসটা যদি বাইরে থেকে ভিতর দিকে প্রবেশ করছে এরকম বোঝায়, দ্য বয় এন্টার্ড ইনটু দ্য রুম, তখন বোঝা যাচ্ছে ইনটু। কি বলছে, ইনটু, মানে কোনো জিনিসটা যদি বাইরের থেকে ভিতরের দিকে প্রবেশ করছে এরকম বোঝায়, তখন হচ্ছে সেটা হচ্ছে ইনটু। যেমন কি বললাম উদাহরণটা, দ্য বয় এন্টার্ড ইনটু দ্য রুম, বালকটি বাইরে থেকে ভিতরে রুমের মধ্যে প্রবেশ করলো। একইভাবে ইনটুর অপোজিট যদি ভিতর থেকে বাইরের দিকে বোঝায়, যদি ভিতর থেকে বাইরের দিকে বোঝায়, যদি বাইরে থেকে ভিতর দিকে বোঝায় তখন হচ্ছে ইনটু, এবং যদি ভিতর থেকে বাইরে দিকে বোঝায় তখন হচ্ছে আউট অফ। কি বললাম, আউট অফ। ঠিক আছে, তাহলে কি হলো, আউট অফ। এটা উদাহরণ কি হচ্ছে, দ্য ম্যান গোজ আউট অফ রুম, মানে মানুষটি ভিতর থেকে বাইরে, রুমের বাইরে চলে গেল, মানুষটি রুমের ভিতর থেকে বাইরে চলে গেল। তাহলে যদি বাইরে থেকে ভিতর দিকে প্রবেশ করছে তখন বোঝাচ্ছে ইনটু, এবং যখন বলছে ভিতর থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে সেটা বোঝাচ্ছে আউট অফ। বোঝা গেছে? এরপর দেখো কোনো জিনিসটার যদি পাশে বোঝায়, ঠিক আছে, এই জিনিসটার কোনো জিনিসের যদি পাশে বোঝায়, ধরো কোনো একটা বাড়ির পাশে পুকুর রয়েছে, তাহলে কি বলবো আমরা, দেয়ার ইজ এ পন্ড বিসাইড দ্য হাউস, মানে বাড়িটির পাশে একটা পুকুর রয়েছে, তখন কি বোঝা যাচ্ছে, বিসাইড। তাহলে কোনো জিনিসের পার্শ্ববর্তী জিনিসকে বোঝানোর জন্য, মানে কোনো জিনিসের পাশে আছে এরকম অবস্থান বোঝানোর জন্য তখন হয় বিসাইড। তারপর দেখো যেমন একটা কোনো বস্তু আছে, সেই বস্তুটার উপর দিয়ে পার হচ্ছে, মানে জাম্প করছে, যাকে বলে কি করছে, জাম্প। ঠিক আছে, জাম্প করা বোঝালে, কোনো জিনিসের উপর দিয়ে জাম্প করা বোঝালে, যেমন ধরো বলা হচ্ছে যে কুকুরটি বিড়ালটিকে জাম্প করে পেরিয়ে গেল, মানে দ্য ডগ জাম্প ওভার দ্য ক্যাট, তখন হচ্ছে কি, ওভার। ঠিক আছে, মানে সরাসরি তার মাথায় পা দিয়ে বা এরকম করে পেরোচ্ছে না, সে টোটালি উপর দিয়ে জাম্প করছে। ঠিক আছে, তখন হচ্ছে ওভার। বোঝা গেছে? তাহলে দেখো কোনো জিনিসের যদি পাশ দিয়ে পেরিয়ে যাওয়া বোঝায়, কোনো জিনিসের যদি পাশ দিয়ে পেরিয়ে যাওয়া বোঝায়, তাহলে ধরো এটা একটা নদী, ঠিক আছে, নদীটার পাশ দিয়ে সে হেঁটে চলেছে, এরকম বোঝাতে গেলে যে হি ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য রিভার, মানে সে নদীর পাশ দিয়ে, পাশ বরাবর সে হেঁটে চলেছে, তখন হয়েছে সেটা অ্যালং, তখন বলছে সেটা অ্যালং। তাহলে কোনো জিনিসের পাশ দিয়ে যদি বোঝাচ্ছে পেরিয়ে যাওয়া, মানে পাশ দিয়ে যদি কোনো কিছু বোঝায় তখন বলা হচ্ছে অ্যালং। এরপর দেখো, এরপর হচ্ছে কোন একটা গন্তব্য, ধরো এটা কোন একটা গন্তব্য, ঠিক আছে, এটা কোন একটা গন্তব্য, সেই গন্তব্যের দিকে যদি যাচ্ছে, মানে সেই গন্তব্যের উদ্দেশ্যে যদি যাচ্ছে, যে সে স্কুলে যাচ্ছে, হি ইজ গোয়িং টু স্কুল, তখন কি বলছে, টু। এটা ধরো স্কুল, ঠিক আছে, এই স্কুলের উদ্দেশ্যে যাচ্ছে সে, তাহলে তখন বলছে টু। এবং তার সাথে সাথে এই গন্তব্যের উদ্দেশ্যে না গিয়ে গন্তব্যের পাশ দিয়ে, মানে সেই জায়গাটার পাশ দিয়ে পেরিয়ে গিয়ে, সেই জায়গাটা পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে, হয়তো ধরো স্কুলটা আছে, স্কুলটা হয়ে সে যাচ্ছে মার্কেট, বা স্কুলটা হয়ে সে যাচ্ছে তার পাশে প্লেগ্রাউন্ডে, সে কিন্তু স্কুলে যাচ্ছে না, সে স্কুলে যাচ্ছে না, সে যদি স্কুলে যাচ্ছে তখন হচ্ছে সে হয়ে যাবে, সেটা হয়ে যাবে তখন টু। যদি ধরো স্কুলে যাচ্ছে তখন সেটা হয়ে যাবে টু, কিন্তু স্কুলে না গিয়ে স্কুল বরাবর যাওয়ার পর সে কোনো একটা গন্তব্যে যাচ্ছে, সে কোনো একটা জায়গাতে যাচ্ছে, ধরো সে মার্কেটে যাচ্ছে, ধরো সে খেলার মাঠে যাচ্ছে, ঠিক আছে, তখন কি বুঝবে, তখন বসবে টুয়ার্ডস, তখন বসবে টুয়ার্ডস। আই এম গোয়িং টুয়ার্ডস দ্য স্কুল, মানে আমি স্কুল বরাবর যাচ্ছি, স্কুল বরাবর যাওয়ার পর কিন্তু আমি স্কুলে পৌঁছাচ্ছি না, আমি যাচ্ছি কোথায়, কোন একটা হয়তো
ওই দিকেই যাচ্ছে, রাস্তাতে পড়ে গেছে স্কুল, তো আমি বলছি ওই স্কুলের দিকে যাচ্ছি এটা, আর স্কুলেতে যাচ্ছি তখন বসছে টু, আর স্কুলের দিকে যাচ্ছি তখন হচ্ছে টু ওয়ার্ডস, মনে থাকবে। তাহলে কোনো জায়গার থেকে যদি কোনো একটা গন্তব্যে যাচ্ছে সেই জায়গা তখন বসছে টু, এবং সেই গন্তব্যের থেকে যদি কোনো একটা জায়গা থেকে আসছে নির্দিষ্ট করে বলা হয় তখন বলা হচ্ছে ফ্রম, তখন বসছে ফ্রম। বোঝা গেছে? গন্তব্যের দিকে যাচ্ছে মানে গন্তব্যের দিকে হলে হচ্ছে টুয়ার্ডস, গন্তব্যে যাচ্ছে সেটা হলে হচ্ছে টু, আর গন্তব্য থেকে আসছে সেটা হলে হচ্ছে ফ্রম। বোঝা গেছে? থেকে হইতে হলেই ফ্রম বসে। এরপর দেখো কোনো একটা জিনিস আছে যেটা বরাবর পেরিয়ে গেছে, বরাবর গেছে আর কি, সেই জায়গাটা বরাবর গেছে, মানে ধরো কোন একটা সাপ সেটা হচ্ছে রাস্তা বরাবর শুয়ে আছে, রাস্তাটাকে অতিক্রম করে শুয়ে আছে, ঠিক আছে, মানে রাস্তার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত বিস্তৃত হয়ে সে শুয়ে আছে। তাহলে আমরা তখন কি ব্যবহার করব? তখন আমরা ব্যবহার করব অ্যাক্রস, তখন আমরা ব্যবহার করব অ্যাক্রস। যেমন তখন বলা হয়েছে উদাহরণটা যে দ্য স্নেক ইজ লাইং অ্যাক্রস দ্য রোড, রাস্তা বরাবর সেই সাপটা শুয়ে আছে, ঠিক আছে, মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বরাবর শুয়ে আছে, তখন হয়ে যাচ্ছে অ্যাক্রস। ওকে, তো এরপর দেখো, এরপর হচ্ছে কোনো জিনিসের যদি উপরে বোঝাচ্ছে, উপরে বলতে এখানে কিন্তু অন আছে, এটা কিন্তু সেই জায়গাটার, সেই জিনিসটার, সেই প্রতীকটার একদম উপরে, একদম উপরে বোঝালে তখন হচ্ছে অন, কিন্তু এখানে হচ্ছে দেখো মাঝে গ্যাপ আছে, মাঝে গ্যাপ আছে, মানে উপরে, অনেকটা উপরে। যেমন বলা আছে ধরো দ্য ফ্যান ইজ অ্যাবাভ আওয়ার হেড বা দ্য স্কাই ইজ অ্যাবাভ আওয়ার হেড, আকাশটা আমাদের উপরে আছে, মাথার উপরে আছে, ফ্যানটা আমাদের মাথার উপরে আছে, মানে সংস্পর্শে কিন্তু লেগে নেই, সংস্পর্শে আমাদের মাথার সাথে লেগে নেই, অনেকটা উপরে আছে, মাঝে গ্যাপ আছে, তখন হয়ে যাচ্ছে সেটা অ্যাবাভ, তখন হয়ে যাচ্ছে সেটা অ্যাবাভ। যেমন ধরো এই যে ডাস্টারটা, ডাস্টারটা আমার মাথার উপরে আছে, আমার মাথার সাথে লেগে আছে, তো সংস্পর্শে আছে, তো তখন হয়ে যাচ্ছে কিন্তু অন। যেমন হচ্ছে টুপি, টুপিটা আমার মাথার উপরে পড়ছে, আমার মাথার সাথে লেগে আছে, সেই জায়গাটা হয়ে যাচ্ছে তখন অন। এবং এই যে আমার মাথার উপরে ফ্যান আছে বা আমার মাথার অনেকটা উপরে জিনিসটা আছে, আমার স্কাইটা আমার মাথার উপরে আছে, আমার মাথার সাথে কি সংস্পর্শে লেগে আছে? লেগে কিন্তু নেই, তখন হয়ে যাচ্ছে অ্যাবাভ। ঠিক একইভাবে আমরা যেমন আন্ডারটা কোনো জিনিসটার একদম নিচে যদি বোঝাই, মানে সেই জিনিসটার একদম নিচে আছে সেই জিনিসটা বোঝাচ্ছে তখন আন্ডার, ঠিক একইভাবে যদি অনেকটা নিচে বোঝাচ্ছে তখন হয়ে যাচ্ছে বিলো, তখন হয়ে যাবে বিলো। বোঝা গেছে? তো আরো কিছু আছে, চলো দেখে নিই। এরপর দেখো আরেকটা যেমন আছে, কোন একটা জিনিস যখন দুজনের মধ্যে ডিভাইড করতে বলছে, দুজনের মধ্যে ভাগ করতে বলছে, বা দুজনের মধ্যে যদি বোঝায় তখন হচ্ছে বসছে বিটুইন, কি বসছে? বিটুইন। বোঝা গেছে? এবং যখন দুজনের বেশি বোঝাবে, তিনজন হতে পারে বা আরো বেশি হতে পারে, তিনজন হতে পারে বা আরো বেশি, মেনলি দুজনের বেশি যখন বোঝাবে তখন হয়েছে সেটা অ্যামাং। যদি ধরো বলা হয় ডিভাইড দ্য চকলেট, বিটুইন টু ব্রাদার্স, মানে দু ভাইয়ের মধ্যে চকলেটটা ভাগ করে দাও, তখন হয়ে যাচ্ছে বিটুইন। আর যদি বলা হয় চকলেটগুলি ভাগ করে দাও স্টুডেন্টদের মধ্যে, ঠিক আছে, তখন হয়ে যাবে কি ডিভাইড দ্য চকলেটস অ্যামাং দ্য স্টুডেন্ট, মানে স্টুডেন্টদের মধ্যে চকলেটগুলো ভাগ করে দাও, তখন কিন্তু দুজন বোঝাচ্ছে না, তখন তিনজন বোঝাচ্ছে বা চারজন বোঝাচ্ছে বা পাঁচজন বোঝাচ্ছে বা আরো বেশি হতে পারে, ঠিক আছে, তখন বোঝাচ্ছে অ্যামং, মানে মেইনলি দুজনের বেশি যখন বোঝাবে তখন হয়ে যাবে অ্যামং। আর দুজনের মধ্যে যখন কিছু তুলনা করা হবে বা কিছু বলা হবে তখন হবে বিটুইন। এরপর এগুলো ছাড়াও আরো কিছু প্রিপোজিশন আমাদের আছে যেগুলো জানতে হবে, যেমন সময়ের ক্ষেত্রে ব্যবহার হয় কি কি, ডেটের ক্ষেত্রে ব্যবহার হয় কি কি, সেগুলো আমরা জেনে নেব, ঠিক আছে। তো এরপর আমরা জানবো টাইমের ক্ষেত্রে কি কি প্রিপোজিশন ব্যবহার করা হয়। টাইমের ক্ষেত্রে কোথাও ইন ব্যবহার করা হয়, কোথাও অ্যাট ব্যবহার করা হয়, তো সেই জিনিসগুলো আজকে আমরা ক্লিয়ার করে নেব। তো এখানে দেখো আছে 7:30, নুন, মিড ডে, এগুলো সবগুলোর ক্ষেত্রে বসছে কি অ্যাট। তো কেন বসছে অ্যাট? এগুলো দেখো 7:30 আছে এখানে, অ্যাট 7:30, অ্যাট নুন, অ্যাট মিড ডে, অ্যাট মিড নাইট, অ্যাট বেড টাইম, অ্যাট সানরাইজ, অ্যাট সানসেট, অ্যাট নাইট। এই প্রত্যেকগুলো দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে এগুলো সবগুলোই কোন একটা নির্দিষ্ট সময়, একটা পার্টিকুলার টাইমকে উল্লেখ করা হচ্ছে, ঠিক আছে। 7:30 একটা নির্দিষ্ট সময়, যে সে 7:30 সময় আসবে, হি উইল কাম অ্যাট 7:30 AM, ঠিক আছে। তারপরে দেখো বলা আছে অ্যাট নুন, অ্যাট মিড ডে, ঠিক একইভাবে সবগুলোই দেখো
একটা নির্দিষ্ট করে সময়ের কথা উল্লেখ করা আছে, সেই জন্য বসছে অ্যাট। তাহলে যখন একটা পার্টিকুলার টাইম বলা থাকবে সেক্ষেত্রে হচ্ছে অ্যাট। এরপর তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে নাইটটা একটা পুরো লং নাইট, সেটার ক্ষেত্রে কেন অ্যাট বসছে? ধরো কোনো একটা কাজ তুমি বলছো যেটা রাত্রে ঘটেছে, যে সে রাতের কোনো একটা নির্দিষ্ট সময়ে আসবে, তখন একটা নির্দিষ্ট সময়কে ইঙ্গিত করছে যে কুকুরটা চিৎকার করছে, দ্য ডগ ইজ বার্কিং অ্যাট নাইট, ঠিক আছে, কুকুরটি রাত্রেবেলায় ঘেউ ঘেউ করছে, এটা তো আমরা বলতে পারি। তখন কুকুরটা কি সারা রাত জুড়ে ঘেউ ঘেউ করছে? একটা টাইম ডিউরেশন বোঝাচ্ছে কি? বোঝাচ্ছে না। সারা রাত জুড়ে কিন্তু নাই, একটা নির্দিষ্ট রাতেরও হয়তো একটা নির্দিষ্ট সময় সে চিৎকার করছিল, সময় একটা ঘেউ ঘেউ করছিল, ঠিক আছে, বা সে রাত্রিতে আসবে, অ্যাট নাইট, হি উইল কাম অ্যাট নাইট আমরা বলছি কেন? সে রাত্রি, সারা রাত্রি যে সন্ধ্যে 7টা থেকে শুরু হচ্ছে সকাল পর্যন্ত, সেই যে রাত্রি, যে পুরো রাত্রিটা জুড়ে সে আসছে এমনটা তো নয়, সে একটা রাত্রির নির্দিষ্ট সময় আসছে, সেই কারণে হয়ে যাচ্ছে তখন অ্যাট। বোঝা গেছে? তো এখন দেখো, সময়ের ওই ব্যক্তিকালটা যখন একটা নির্দিষ্ট সময় না বুঝিয়ে একটা ব্যক্তিটা যখন বেশি সময় ধরে বোঝাবে, তখন হয়ে যাবে কিন্তু কি না ইন, তখন বসছে ইন, তখন বসবে ইন। আর যখন পার্টিকুলার সময় বোঝাবে, কি বললাম আগের বারে, তখন বসছে অ্যাট। তো দেখো ইন দ্য মর্নিং, সকাল বেলাতে, ঠিক আছে, মর্নিংটা শুরু হচ্ছে ধরো 6টার থেকে বেলা 12টার আগে পর্যন্ত, সেটাকে বলা হচ্ছে মর্নিং, ঠিক আছে। তাহলে এই যে সময়ের ব্যক্তিটা একটা নির্দিষ্ট সময় না বুঝিয়ে একটা অনেকক্ষণ ধরে, ব্যক্তিটা অনেক বেশি সময় ধরে বোঝাচ্ছে, তখন হচ্ছে ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, ইন জানুয়ারি, একটা মাস জুড়ে আরো বেশি, যখন একটা নির্দিষ্ট সময় না বুঝিয়ে একটা টোটাল মাস জুড়ে বোঝাচ্ছে ইন জানুয়ারি, ঠিক আছে। ধরো হি উইল গো দার্জিলিং ইন জানুয়ারি, সে জানুয়ারিতে দার্জিলিং যাবে, তাহলে সময়ের ব্যক্তিটা বোঝাচ্ছে, তখন হচ্ছে জানুয়ারি। ইন দ্য স্প্রিং, মানে একটা সিজন পুরো, ঠিক আছে। তারপর বলা আছে ইন দ্য উইন্টার, আর ধরো বলা আছে ইন 2022, মানে 2022 সালে। তাহলে সময়ের কালটা অনেকটা ডিউরেশন যখন বোঝাচ্ছে, অনেকটা ব্যক্তিটা যখন বোঝাচ্ছে, তখন হবে কিন্তু ইন, ঠিক আছে। তাহলে পার্টিকুলার সময় বোঝালে তখন হচ্ছে অ্যাট, এবং সময়ের ব্যক্তির পার্টিকুলার সময় না বুঝে যখন একটা ব্যক্তিটা বেশিক্ষণ বোঝাবে, তখন বোঝাচ্ছে ইন। বোঝা গেছে? এরপর দেখো, যখন একটা নির্দিষ্ট একটা দিনকে উল্লেখ করা হচ্ছে, একটা দিনের কথা বলা হচ্ছে, তখন হয়েছে কি অন, ঠিক আছে, তখন বসছে অন, তখন কি বসবে অন। তাহলে আমরা টাইমের ক্ষেত্রে 3টে প্রিপোজিশন ব্যবহার দেখলাম আমরা, কি না, প্রথমে ছিল হচ্ছে পার্টিকুলার সময় বোঝালে সেটা হচ্ছে অ্যাট বসছে, আর পার্টিকুলার সময় না বুঝে যদি একটা লম্বা ব্যক্তিকাল বোঝায়, তখন বোঝাচ্ছে হচ্ছে ইন বসছিল। এবং এখানে দেখো আছে একটা নির্দিষ্ট ডেট, একটা নির্দিষ্ট দিন, একটা নির্দিষ্ট দিনের কথা উল্লেখ করা হচ্ছে, তখন বসছে অন। তাহলে দেখো এখানে এই যে সানডে আছে, অন সানডে, হি উইল গো অন সানডে, সে হচ্ছে রবিবারে যাবে, ঠিক আছে। ঠিক একইভাবে সময় একটা নির্দিষ্ট, দেখো দিন, একটা ডেটের কথা বলা হয়েছে, একটা ডেটের কথা বলা হয়েছে, তখন হচ্ছে কি সবগুলোর ক্ষেত্রে অন বসবে, সবগুলোর ক্ষেত্রেই অন বসবে। তাহলে টাইমের ক্ষেত্রে আমরা 3টে জিনিস পেলাম, 3টে প্রিপোজিশনের ব্যবহার আমরা দেখেছি। প্রথমত পার্টিকুলার টাইমের কথা উল্লেখ করা থাকলে তখন বসছে অ্যাট, আর পার্টিকুলার টাইম ছাড়া যখন ব্যক্তিকালটা একটু বেশিক্ষণ ধরে, ডিউরেশনটা একটু বেশি সময় ধরে বোঝাচ্ছে, তখন বসছে ইন। এবং একটা নির্দিষ্ট ডেটের কথা যখন উল্লেখ করা হচ্ছে, তখন বলা হচ্ছে অন। ক্লিয়ার টাইমের সম্পর্কে? তাহলে টোটাল প্রিপোজিশনের থিওরি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে নিশ্চয়ই। এরপর আমরা জানবো প্লেস সম্পর্কে, ঠিক আছে। প্লেসের ক্ষেত্রে কি কি বসে, প্লেসের ক্ষেত্রে কি কি প্রিপোজিশন ব্যবহার করা হয়, সেটা সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে। তো প্রথমে দেখো একটা সেন্টেন্স লিখছি, হি লিভস ইন কলকাতা, সে কলকাতায় বাস করে। তাহলে যখন অপেক্ষাকৃত একটা বড় জায়গার নাম বলা হচ্ছে, ঠিক আছে, একটা বড় জায়গার বা বড় স্থানের নাম, বড় প্লেসের নাম যখন বলা হচ্ছে, তখন কিন্তু তার আগে বসছে কি ইন, তখন হচ্ছে তার আগে ইন বসছে, ঠিক আছে। ঠিক একইভাবে হি লিভস অ্যাট, কোন একটা ছোট্ট জায়গা অপেক্ষাকৃত, ধরো কোনো একটা টাউনে বাস করা হচ্ছে, ঠিক আছে, হি লিভস অ্যাট বিষ্ণুপুর ধরো বলা হলো, ঠিক আছে, সে বিষ্ণুপুরে বাস করে, তখন বসছে কিন্তু অ্যাট। তাহলে ইন কখন বসছে? যখন বড় জায়গার নাম বোঝাচ্ছে তার আগে বসছে ইন, আর যখন বসছে ছোট জায়গার নাম, এটা একটা ধরো টাউন আর কি, একটা ছোট টাউন, তো এই টাউনের আগে যখন বসছে তখন বসছে অ্যাট। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে প্লেসের ক্ষেত্রে ইন এবং অ্যাটের ব্যবহার, বড় জায়গার ক্ষেত্রে বসছে ইন, আর ছোট জায়গার ক্ষেত্রে বসছে অ্যাট। এরপর যদি বড় জায়গা ছোট জায়গা মানে দুটো জায়গায় যদি উল্লেখ করা থাকে, একটা সেন্টেন্সে থাকে, তখন আমরা কোনটার ক্ষেত্রে কি ব্যবহার করব? রাম লিভস এট
বৃন্দাবনপুর ইন বাঁকুড়া। ঠিক আছে, বাঁকুড়া এমনিতে একটা টাউন, ঠিক আছে, কিন্তু যখন একটা সেন্টেন্স দুটো প্লেসের কথা উল্লেখ করা হচ্ছে, কিন্তু অপেক্ষিত যে জায়গাটা বড় সেইটার আগে বসছে ইন, যেমন বাঁকুড়াটা হচ্ছে বড়, বাঁকুড়ার একটা জেলার নাম বললাম আমি, আর সেই বাঁকুড়া জেলার একটা ছোট্ট গ্রামে বাস করে, সেটা হচ্ছে তখন হচ্ছে অ্যাড। তাহলে যে জায়গাটা অপেক্ষিত বড়, যে জায়গাটা অপেক্ষিত বড় সেটার আগে বসছে ইন, আর যে জায়গাটা অপেক্ষিত ছোট সেই জায়গাটা আসছে বসছে অ্যাড। বোঝা গেছে? তাহলে রাম লিভস অ্যাট বৃন্দাবনপুর অ্যাট বাঁকুড়া, মানে রাম হচ্ছে বৃন্দাবনপুর গ্রামে বাস করে বাঁকুড়া জেলার মধ্যে। তাহলে যে জায়গাটা বড় বোঝাচ্ছে সেই জায়গাটা বসছে ইন, আর যে জায়গাটার আগে যে জায়গাটা হচ্ছে ছোট বোঝাবে সেই জায়গাটার আগে কিন্তু বসবে অ্যাট। বোঝা গেছে? তাহলে আশা করছি টাইম এবং প্লেসের ক্ষেত্রে যে প্রিপোজিশন সম্পর্কে তোমাদের কনফিউশনটা ছিল সেটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। সো দ্যাটস ফর টুডে গাইস। আশা করি প্রিপোজিশন সম্পর্কে তোমাদের সমস্ত ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে এবং যা কিছু জটিলতা ছিল সমস্ত দূরীভূত হয়েছে। তো আজকে এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। বাই।